যে সেমিনার হল সংলগ্ন, সেমিনার হলে দেহটি পাওয়া গেছে, সেমিনার হলেই যে মার্ডারটা হয়েছে তার বা নৃশংস কাজগুলো হয়েছে তার কোনো প্রমাণ নেই। সংলগ্ন একটি ঘর, যে ঘরটাতে যা রিপোর্ট পাওয়া যাচ্ছে পুলিশ কুকুর প্রথম দিন থেকে সেই ঘরে ছুটে যাচ্ছিল ডেড বডি শোকার পরে, এবং সেই ঘরটাকে উন্নয়নের নামে ভাঙা হলো। সেখানে উন্নয়ন হচ্ছে, আমরা তো উন্নয়ন দেখতে পাই রাস্তা খোঁড়ার মাধ্যমে। কলকাতার খোঁড়া কর্পোরেশন চারিদিকে খুঁড়ে রেখে দেবে, আর এই রকম ভাবে প্রমাণ লোপাটের জন্য একটি ঘর ভাঙার জন্য। এই যে উন্নয়নটা, উন্নয়ন এখন বলেন না যে চারিদিকে উন্নয়ন পাওয়া যাচ্ছে, এই উন্নয়নের নমুনা আমরা পার্ক স্ট্রিট, কামদুনি, চোপড়া, মালদা সমস্ত জায়গাতে, হাঁসখালি, সন্দেশখালি সব জায়গাতে স্বরূপবাবু উন্নয়নের জন্য যে আরজি করের সামনে জমায়েত বন্ধ করে দেওয়া হলো, এটা কি এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে আটকানোর জন্য? বলে দিতে চাই, এর উত্তরটা দিতে চাই। জেগে উঠেছে বাংলার জনতা, তাই ভয় পেয়েছে মমতা সরকার, এখন ভয় পেয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, এখন ভয় পেয়েছে, প্রতিবাদের কণ্ঠরোধ করতে চাইছে। তারা প্রমাণ লোপাটের, যেটা আমি বলছিলাম, প্রমাণ লোপাট তারা করে উন্নয়ন করছিল, অথচ তারা সেখানে রবিবার অব্দি তারা টাইম চাইছিল তাদের লোককে, যাতে প্রমাণগুলো সম্পূর্ণভাবে লোপাট করা যায়। এর মধ্যে আদালত দিয়ে দিয়েছে, সিবিআই কে হস্তান্তর করেছে মামলাটা। এবারে আপনারা দেখুন, আরজি করের ওখানে এত লোক যখন যে গেল, পুলিশ বলছে 7,000 লোক, তাহলে পুলিশের কি ইন্টেলিজেন্স ছিল না? আজকে পুলিশ কমিশনারকে, যেটা সুখেন্দু শেখর রায় বাবু দাবি তুলেছেন, তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বাবুর সঙ্গে আমি একমত, যে পুলিশ কমিশনার এবং এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কাস্টোডিয়াল এনকোয়ারি করা উচিত, এদেরকে কাস্টাডিতে নিয়ে এনকোয়ারি করা উচিত, এবং অবিলম্বে, যেটা আরেকটাও তৃণমূলের আরেক সাংসদের সঙ্গেও আমি একমত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, খুব রেয়ার আমি হয়তো ওনার সঙ্গে একমত হই, কিন্তু উনি বলেছেন যে সর্বোচ্চ স্তর থেকে পরিবর্তন দরকার। হ্যাঁ, সর্বোচ্চ স্তর থেকে পরিবর্তনটা দরকার, তবে সর্বোচ্চ স্তরেরই পরিবারের মধ্যেই যদি ক্ষমতাটা থেকে যায় তাহলে পরিবর্তনটা হবে না, এটাও আমি বলে দিতে চাই বাংলার জনগণকে। আরেকটা কথা একেবারেই বলছিলাম, স্বরূপবাবু। এটা যে উন্নয়ন, আমি লাস্ট বলে যাচ্ছি, আজকে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান সমস্ত বাঙাল ঘটি, ইলিশ চিংড়ি ভেদাভেদ দূর করে তারা একত্রিত হয়ে প্রতিবাদ করছে। এখন সেখানে হাজারে হাজারে পুলিশ তাদের দমন করছে বিভিন্ন ভাবে, কখনো লাঠিচার্জ, কখনো ধাক্কাধাক্কি, নানান কিছু করছে, অথচ এই পুলিশ পাওয়া যাবে না অজুহাত দিয়ে বাঙালিদের ডার্বিটাকে ওনারা বাতিল করেছেন। এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোই প্রমাণ করে যায় যে এবারে বাংলার মানুষ জেগে উঠেছে। বাংলার মানুষ কি চাইছে, এই যে বাংলার মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, একে আমি কুর্নিশ জানাই। বিশেষ করে 14 তারিখ মধ্যরাতের মা বোনদের আন্দোলনকে আমি কুর্নিশ জানাই। আর সে সঙ্গে আমি বলবো যে অবিলম্বে সকলকে গ্রেপ্তার করে, এবং দরকার হলে পশ্চিমবঙ্গে 355 বা কিছু জারি করে শাসন ব্যবস্থা, মানে প্রশাসনকে, অন্তত পুলিশকে, পুলিশের ব্যবস্থাটা যাতে কেন্দ্রীয় সরকার নিজে হাতে নেয়। কিন্তু আমি বুঝতে পারছি না কেন্দ্রীয় সরকারও কেন এত দিলে লঘু করার চেষ্টা করবেন না। আন্দোলনটা বাংলার জনগণের, আন্দোলনটা কোনো একটি দলের নয় এবং কোনো একটি দলের বিরুদ্ধে নয়। এখানে ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন নয়, এখানে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন। এখানে আপনি চিন্তা করুন, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ, এবং এই ব্যর্থতা কিন্তু আজকে প্রথম নয়। আমি বারবার উল্লেখ করছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে হাঁসখালি, কামদুনি, যে যে জায়গায় হয়েছে, ওনারা বলছেন দোষীদের ফাঁসি চাই। প্রথম কথা, ফাঁসি পিসি ভাইপোর মধ্যে কেউ চাইতে পারেন না, ফাঁসি ব্যবস্থা করতে পারেন না। ইন্ডিয়াতে একটা জুডিশিয়ারি সিস্টেম আছেন, আইন আদালত সেটা ঠিক করবে তার ফাঁসি হবে না যাবজ্জীবন হবে। তো আপনাদের কাজ হচ্ছে দোষীকে দোষী প্রমাণিত করার জন্য সাহায্য করা, যেটা আপনারা তৃণমূল সরকার, যেটা কামদুনি দর্শন কাণ্ডে করেনি। কামদুনিতেও মেয়েটিকে এইভাবেই চিড়ে ফেলা হয়েছিল, বিভৎস ভাবে অত্যাচার করা হয়েছিল। লোয়ার কোর্ট ফাঁসি দিলেও সরকারি পিপিদের অনুকূল্যে আপার কোর্টে যারা প্রধান অভিযুক্ত তারা ছাড়া পেয়ে যায়, তারা আজকেও ঘুরছে, ফ্রিলি ঘুরছে এবং এলাকায় শাসাচ্ছে।
এইটাই তৃণমূলের উন্নয়ন। তৃণমূলের উন্নয়ন হচ্ছে 2010-11 সালে মাননীয় রেট বেঁধে দিয়েছিলেন ফার্স্ট স্ট্রিটের পরে 10,000 টাকা। আজকে উনি 10,000 টাকাটা 10 লাখ টাকা হয়তো মহিলাদের রেট বাঁধছেন। এই যে ডাক্তারটির মেয়ে মিতা ডাক্তারটির পরিবারকে 10 লাখ টাকা অফার করেছিলেন, উনি প্রকাশ্যে স্বীকার করেছেন। এইটা যদি উন্নয়নের পরিকাঠামো হয়, তাহলে এই প্রশাসককে ছুঁড়ে ফেলার জন্য বাংলার জনগণ যেভাবে রাস্তায় নেমেছে, মা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে, আপনি দেখুন না, একটা ছোট বাচ্চার থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত রাস্তায় নামছেন। কেন নামছেন? এর মধ্যে কি তৃণমূল পন্থী নেই? আমি অনেক তৃণমূল পন্থীদের জানি যারা রাস্তায় নেমেছেন, এবং তৃণমূল পন্থীদেরও এখন পুলিশ কি করছে, সাজিয়ে কাউকে কাউকে গ্রেপ্তার করে সেদিনের ভাঙচুরের ঘটনাটা লুকোতে চাইছেন। আসলে সেদিনের ভাঙচুর একটা আইওয়াজ ছিল। সবাই যখন বাংলার জনগণের মা বোনদের, বাংলার মেয়েদের এরকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ থেকে দৃষ্টিটা ঘোরানোর জন্য আর প্রমাণ লোপাট করার জন্য ভাঙচুরটা সংগঠিত হয়েছিল। এই যে পাইকপাড়া বেলগাছিয়া বস্তির লোকেদেরকে ঢুকিয়ে আমরা ফুটেজেই তাদের দেখেছি, এবং কাউন্সিলরের ঘনিষ্ঠ কিছু কিছু কাউন্সিলরের ঘনিষ্ঠ লোকজনকেও ফুটেজে দেখা গেছে যে তাদেরকে দিয়ে প্রমাণকে চেস ডিপার্টমেন্টটাকে ভাঙার চক্রান্ত হয়েছিল। ভাগ্য ভালো, এই যে যারা তোলাবাজ তৃণমূলের গুন্ডারা, তারা 3 তলা আর 3rd ফ্লোর আর 3 তলার মধ্যে তফাৎটা বুঝতে পারেননি, এবং 4 তলায়, বাংলা ভাষায় 4 তলায় চেস ডিপার্টমেন্টের বদলে ওনারা 3 তলায় ইএনটি ডিপার্টমেন্টটাকেই ভাঙচুর করে দিয়ে চলে গেছেন। কিন্তু এটা কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আর সবচেয়ে কি জরুরি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। এইটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি চোখের চামড়া থাকতো সেদিনই পদত্যাগ করতেন। একটা প্রশ্ন আজকে এই সৌরভ যে বাবু, ঘটনাটা হয়েছে, সৌরভ পুলিশ মন্ত্রী, বাবু, স্বাস্থ্যমন্ত্রী আপনাদের পদ দুটো সকলের কাছে কি পদের মোহ। আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, আজকে রাতের অন্ধকারে নাইট ডিউটিরত একজন মহিলা ডাক্তার, তার উপর এরকম নৃশংস অত্যাচার এবং হত্যার ঘটনা ঘটলো, তাহলে যারা অসুস্থ পেশেন্ট রয়েছেন তাদের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তারা তো অসুস্থ, একটা সুস্থ সবল মানুষের সাথে যদি এমন হয়, তাহলে ফিমেল ওয়ার্ডে যারা অসুস্থ রয়েছেন তাদের কোথায় নিরাপত্তা? তাদেরকে যে রোগীর পরিজনরা রেখে যাচ্ছেন, কিভাবে রেখে যাবে? তারা বাড়িতে কিভাবে নিশ্চিন্তে থাকতে পারে? এইটা তো, এই প্রশ্নটা উঠেছে। আর তারপর দিন আমরা দেখেছি যে ফিমেল ওয়ার্ডে যে কিভাবে অঙ্গভঙ্গি করে দুষ্কৃতীরা নিজেদের প্রাইভেট পার্টস দেখিয়ে কি কাণ্ডটা করছেন। ফিমেল ওয়ার্ডে অনেক মহিলাদের কোনো মানে শ্লীলতাহানি তো এটা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই, অনেক হাসপাতালে নিত্য নৈমিত্য হয়ে গেছে, এবং এটা বর্তমানে টিভি দৌলতে, মিডিয়া দৌলতে, আপনাদের দৌলতে চোখের সামনে এসেছে। আরেকটা জিনিসও বলছি, আরজি কর মডেল তৃণমূল হয়তো দিকে দিকে করতে চাইছেন। তার কারণ হচ্ছে ভাতারে আরেক সিভিক ভলেন্টিয়ার হুমকি দিয়েছিল এক ডাক্তারকে যে আরজি করের মতো দশা করে দেবো। আরজি কর মমতো দেখেছেন, আরজি করের মতো দশা করে দেবো। আর এই যে দোষ বলা হচ্ছে যে কাউকে দোষী নয়, কে দোষী নয় সেটা আদালতে বিচার হবে, প্রমাণ বিচার করবে। কিন্তু এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়, একজনের পক্ষে সম্ভব নয়। এটা যে কোনো একটা বাচ্চা ছেলেও ঘটনাটা শুনে বলে দেবে। 8 ঘন্টার মধ্যে ওই সঞ্জয় বলে সিভিক ভলেন্টিয়ারটা ঢুকলো, তার কি করে ঢুকতে পেলো সেটাও একটা প্রশ্নের বিষয়। আর যে বলছেন যে উনি যেহেতু তৃণমূলের নয়, শুভ্রাংশু একটু আগে বলছিল যে ও তৃণমূলের নয়, আমি বলে দিচ্ছি এখানে স্পষ্টভাবে অন ক্যামেরা বলছি, সঞ্জয় বাবু তৃণমূলেরই। কেন, পুলিশের মধ্যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে যেটা করা হয়েছে সেটা আসলে বকলমে তৃণমূল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং এটা নিয়ে অনেক পুলিশ কর্তাই বিরোধ করেছেন, এবং এরা ভোটের সময় তৃণমূলকে ভোট দেওয়ানোর কাজ করে। আর এই পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও সে কতটা প্রভাবশালী হলে তার নামে পুলিশ বাই কিছু হয়, সে তো পুলিশের কাজ করছে না। আজকে আমাদের রাজ্যটাকে রসাতলে নিয়ে যাচ্ছে এই তৃণমূলের ক্যাডাররা, যাদেরকে সিভিক ভলেন্টিয়ার করে রাখা হয়েছে, এবং তারা লাইসেন্স পেয়ে গেছে গুন্ডামি। প্রত্যেকটা রাস্তার মোড়ে দেখুন সার্জেন্ট এক কোণে থাকবে, এই সিভিকদের পাঠিয়ে দেওয়া হবে তোলার জন্য, ঘুষ নেওয়ার জন্য। অবশ্য দুধেল গাইয়ের এরিয়ায় তখন সুচুর করে পালিয়ে যাবে সবাই। তো এই যে শাসন ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে, এই শাসন ব্যবস্থাটাকে এই রকম ভাবে পরিণত হয়েছে বলেই মানুষের ক্ষোভ হয়েছে। মানুষ যে আজকে পদত্যাগ চাইছেন,
আজকে যে যুব ভারতীতে একটু আগে আমি আওয়াজ শুনলাম, জোট বেঁধেছে বাঙাল ঘটি, গদি ছাড়ো হাওয়াই চটি, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা সাধারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান সাপোর্টারদের স্লোগান। তো এইভাবে তারা যখন স্লোগান তুলছে, সাধারণ জনগণের থেকে যখন এই স্লোগানটা আসছে, আমি আমার ফেসবুকে পোস্ট করেছি সেদিন প্রতিবাদের সময়টায় কিভাবে যে বলছিল দড়ি ধরে মারো টান হীরক রানী হবে খান খান, এইটা মানুষের মধ্যে থেকে উঠছে। এটা মানুষের কণ্ঠ, এটা মানুষের কণ্ঠকে রিগিং করে ভোট করিয়ে, ভোটে আমরা কিছু পার্সেন্টেজ বেশি পেয়েছি বলে, জিতে গেছি বলে মানুষকে এত অবহেলা করার, যাতে কোনো শাসক যাতে এটা না করেন। আর একেবারে শাসকের সৌরভবাবু। মধ্যে যখনই ঔদ্ধত্য চলে আসে তখনই পতনের লক্ষ্য নয়, শাসকের মধ্যে এই ঔদ্ধত্যটা থাকা উচিত নয়। উনি ব্যর্থ, সেটা স্বীকার করে নেওয়া উচিত।